আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বাঙালি ঘর সংসার ব্লগ থেকে আরেকবার আপনাদেরকে স্বাগত জানাই। আজকে শুক্রবার, ছেলে মেয়েদেরকে নিয়ে রাস্তায় বেরিয়েছি। তবে আজকের বের হওয়াটা না একটু অনেকটাই আলাদা ছিল, সেটা আপনাদেরকে পরে বলবো। আর এখন চলুন রাস্তা দিয়ে একটু হেঁটে আসি। আমাদের এখানে রাস্তার ধারে বাড়ির কোনায় সামনে এ ধরনের সন্ধ্যা ফুল অনেক দেখা যায় জানেন, কিন্তু দেখুন এক গুচ্ছ ফুল, যেন মুহূর্তেই মন ভালো হয়ে যায়। আমি তো হঠাৎ করে এর নাম বললাম সন্ধ্যা ফুল, আসলে এর নাম কি আদৌ সন্ধ্যা ফুল? আপনারা কি আসল নাম জানেন? আমার সত্যি এর নামটা জানা নেই, তবে দেখতে কিন্তু ভারী সুন্দর। আমাদের বাসার পাশে এই জায়গাটা খুব সুন্দর লাগে জানে না, চারিদিকে গাছপালা তো এই জন্য। আর ওই যে দেখুন সূর্যটা আস্তে আস্তে করে উঠছে, আর আমার ছেলেমেয়েরা ওখানে গাছের নিচে বিড়াল কবর দেওয়া আছে, ওটাকেই তারা দেখছে। অনেক দিন আগে বিড়াল কবর দেওয়া হয়েছিল, সেটাই তারা এখানে আসলে একবার করে দেখে যায়। এই ওখানে আর তোমরা বেশিক্ষণ থেকো না, তাড়াতাড়ি এদিকে চলে আসো। আমরা এখন রাস্তার এপারে আছি, চলুন একবারটি ওই পারে যাই, ওপারটা একটু ঘুরে আসি। সকালবেলা তো রাস্তা দিয়ে হাঁটতেও কিন্তু ভীষণ ভালো লাগে। এখানকার রাস্তাঘাটে তো গাড়ি ঘোড়া চলে, আমাদের বাড়ির পাশে আবার এমন গাড়ি ঘোড়া চলতো না। তা আব্বু সকালবেলা একবার কোলে করে রাস্তায় উঠিয়ে দিত দৌড়ানোর জন্য। আসলে উদ্দেশ্য দৌড়ানো না, ঘুম ভাঙাতো, এরপর পড়তে বসাতো। এখন আমরা রাস্তার এই পার্টিতে চলে এসেছি, আর এখানে এসেই দেখি বিল্ডিংয়ের সামনে নতুন একটা ফুল গাছ। আসলে এই ফুল গাছ আমি আগে কখনো দেখিনি। দেখুন এই যে ফুলটা, কি সুন্দর লাগছে। আর আমার ছেলে দেখুন অন্যের গাছের ফুল নিয়ে গবেষণা শুরু করে দিয়েছে। ছেলে মেয়েদেরকে নিয়ে কোথাও রাস্তায় বেরোলে এই একটা জ্বালা। ওদিকে দেখেন গবেষণার যে হেড, উনি আবার গেলেন, একজন নেমে গেলেন আর একজন উঠছে। ওদেরকে এত বলছি তোরা যে হারে গবেষণা করছিস, না জানি আজকে দারণের দাবর খেয়ে বাড়ি না ওঠা লাগে। চল তোদেরকে চা খাওয়াই। তাই বলে জানি না ওদেরকে নিয়ে আসলাম। আজকে সকালে যখন ফজরের নামাজ পড়ে চেয়ারে বসলাম, জানি না দেখছি চেয়ারটা একদম ধমধম করে নড়ছে। তখনই তো আমি বুঝে গেছি এর কাহিনী কি, ভূমিকম্প নিশ্চয়। আর দেখুন প্লেনটা যাওয়াতে ছেলেমেয়েরা কী চিল্লাচিল্লি করছে। প্লেন দেখে জানি না বাচ্চারা যে এত খুশি হয়, আসলে সত্যি আমরাও ভীষণ খুশি হতাম ছোটবেলা। আর আমি তো হুড়পাড় করে জানি না ছেলে মেয়েদেরকে তাড়াতাড়ি ডাকলাম, ওর বাবাকেও ডাকলাম। ওর বাবা ঘুমোচ্ছিল, তো বলছে না আমি আর বাইরে যাব না, তোমরাই যাও। এরপর বললাম যে থাক, তোমার যেহেতু মরার চিন্তা নেই, আমি ছেলে মেয়েদেরকে নিয়ে বের হয়ে যাই। তবে ছোট মেয়েকে আর উঠাতে দিল না, ছেলে আর মেয়েকে নিয়ে আমি রাস্তায় বেরোলাম। তবে আমার কাছে মনে হচ্ছে এসে বেশ ভালোই হলো। সকালবেলা একদম মনের দিক থেকে মনে হচ্ছে ব্যাটারিটা ফুল চার্জ হয়ে গেল। আর এখন চলুন, ওখানে পাশে একটা হোটেল আছে, তো ওখান থেকে কিছু পরোটা নিয়ে যাই, তাহলে আর বাসায় যেয়ে নাস্তা বানানো লাগবে না।
ব্যাস, আমার পরোটা নেওয়া হয়ে গেছে। আমি তো ডিম নিচ্ছি না, অন্যের ডিম পোস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। দেখুন, উপর থেকে ছেড়ে দিয়েছে, একদম নিচে গড়িয়ে পড়ছে, অনেকটা লাভ আকৃতি। চলুন এবার বাড়ির দিকে যাই, অনেকটা ঘোরাঘুরি হলো সকাল সকাল। আর ওদিকে বাসায় যদি দেখে যে আয়শা ঘুম থেকে উঠে আমরা নেই, তাহলে জানে না সে মহা বিপদ। ও ভাববে যে আমরা না জানি কত ঘুরেছি কত বেরিয়েছি, এই জন্য এটা ভাবে কানাকাটি করতে থাকবে। আর বলবে যে আমাকে নিয়ে যাওনি কেন। কথা বলতে বলতে প্রায় বাড়ির কাছে চলে এসেছি। এখন বাসায় যেয়েই ঝটপট করে ওর বাবাকে একে নাস্তা দেবো। মনে হয় এতক্ষণে ঘুম থেকে উঠে গেছে, কারণ ওর বাবারও অনেক পড়াশোনা আছে। সে সকালে ঘুম থেকে উঠেই একদম টেবিল চেয়ারে বসে। তা আমি জানি এখন সে নিশ্চয়ই ঘুম থেকে উঠে গেছে। তো ছেলে মেয়েদেরকে বলছি চল তাড়াতাড়ি। আমি এসেই দেখি ওর বাবা একদম ঘুম থেকে উঠে পড়তে বসেছে। আর ওর বাবাকে বললাম পরোটা খাবেন, বলতে একদম না করলো না, বললেন তাড়াতাড়ি দাও আগে। এখন প্রায় সকাল 11টা মতন বাজে। আর এই যে ডিপ থেকে একটা কাঁঠাল বের করেছি, এটা বরফ। গত বছর দুটো রেখেছিলাম, একটা খেয়ে নিয়েছি আর একটা এই যে। ভাবলাম আর রেখে কাজ নেই, আর কদিন পরে তো কাঁঠাল চলে আসবে, এর জন্য এটাকে বের করে রাখলাম। তবে মারাত্মক সময় লাগে জানে না, প্রায় 7-8 ঘন্টা লেগে যায় এটাকে ছাড়াতে ছাড়াতে। এখন আর বেশি দেরি করব না, তাড়াতাড়ি রান্নাঘরে যাব। রান্নাঘরে অনেক কাজ আছে, তবে কাজের মধ্যে সবচেয়ে বড় কাজ হলো রান্না করা। আর আজকে ভাবছি মাছ আছে কিন্তু মুরগি নেই। মেয়েটাকে বললাম মুরগি আনতে, আমারও আলসেমি লাগছে, আমি আর যাইনি। তো ও বলছে আজকে ওরও ভালো লাগছে না। তো ভাবলাম থাক, ডিম দিয়ে আজকে বিরিয়ানি করে দেবো। আর এই যে দেখুন কাঁঠালটা কিভাবে ফেটে গেছে, এটা ফ্রিজে রাখার কারণে। কাঁচা অবস্থায় কিন্তু, কাঁচা না সরি পাকা অবস্থায় কিন্তু কাঁঠালটা এরকম ফাটা ছিল না। আর বিরিয়ানির জন্য যা যা লাগে সব কেটে কুটে রেডি করে রেখেছি। এখন আস্তে আস্তে এটাকে বসাবো। এই যে মশলাগুলো সব রেডি করে রেখেছি, একটু বিরিয়ানি মশলাও দিয়েছি, আর স্টার মশলা, এলাচি, দারচিনি, গোলমরিচ, আর 5 জনের 5টা ডিম, সাথে একটু আলু। বিরিয়ানিতে তো আলু না দিলে একটু জমে না। আর পেঁয়াজ কুচি, সাথে আদা। আজকে আর জিরা বাটা দিচ্ছি না, আর রসুন বাটা দেবো। আর আজকে যেহেতু আমার কাছে জিরা বাটা নেই, এগুলো দিয়ে রান্না করব। মাঝে মধ্যে একটা দুটো না দিয়ে রান্না করি, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আর এখন তাড়াতাড়ি চালটা আগে ধুয়ে নেব। চলুন আজকে আমার রান্নাগুলো করতে থাকি, আর আপনাদের সাথে টুকটুক করে গল্প করি। আমি সাধারণত সবসময় কিন্তু ভিডিওর আড়াল থেকেই কথা বলি। আর আমি কেন আড়াল থেকে কথা বলি, এটা চলুন আজকে ঘটনাটা বলি। বেশ কয়েক বছর যদি আমি পিছনে চলে যাই, তখন যদি আমি ভিডিও আপলোড করতাম, অবশ্যই আমি সামনে আসতাম। কিন্তু এখন তো একদমই আসবো না, আর ভবিষ্যতে আসবো বলে আমার মনে হয় না। যারা আসলে পর্দা সম্পর্কে একটু জ্ঞান আছে, তারা অবশ্যই বুঝে গেছেন যে আমি কি বলতে চাইছি। আসলে আমি পর্দা করার একটু একটু চেষ্টা করছি, আর যদি আল্লাহ তাআলা আমাকে রহমত করেন। জানেন, ছোটবেলা থেকে না আমি অনেক চঞ্চল স্বভাবের মেয়ে ছিলাম। কেউ বিশ্বাসই করে না যে আমি আগে যে মেয়ে ছিলাম, ওই মেয়ে এখন পর্দা করার চেষ্টা করছি। তবে জানেন না, ছোটবেলার যে চঞ্চলতার কারণে আম্মুর কাছে অনেক বকাঝকা শুনেছি। আম্মু বেশিরভাগ সময় একটা কথাই বলতো, যে তোকে এত দূরে বিয়ে দেবো যাতে তুই আর সহজে আসতে না পারিস, 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে। আর এর মাঝখানে তো অনেক অনেক কথা আর অনেক সময় গেল। আর তখন ঠিক হঠাৎ 2007 সালের কথা বলছি আমি, এখন বিয়ের কথা হঠাৎ শুরু হলো। আমি তখন এইচএসসি ফার্স্ট ইয়ারে ছিলাম, আর আয়শার বাবার সাথে বিয়ের কথা চলছিল। আমার অনেক অমত ছিল, কারণ আমি আয়শার বাবার মুখে দাড়ি ছিল দেখে, এর জন্য দাঁড়িয়ে আমার পছন্দ না একটুও। এটাই আমি বাধা মনে করেছিলাম। আর এটা ভেবেই মনে করেছিলাম যে লোকের সামনে আমি মুখ দেখাবো কি করে। আর তারপর বিয়েটা এক পর্যায়ে হয়েই গেল। তখন মানসিকভাবে আমি খুবই আসলে অসুস্থ হয়ে গেলাম। বেশিরভাগ মানুষের আমি দেখেছি বিয়ের প্রথম জীবনগুলো খুব সুন্দর হয়, আর আমার জীবন দেখুন কালবৈশাখী ঝড় চলছে।
যখন কাল বৈশাখী ঝড় চলে যায় আর তখন মেঘ কেটে যায় আর তখন কিন্তু মিষ্টি মিষ্টি একটা রোদ বের হয়, তখন কিন্তু ওই রোদটাও ভীষণ ভালো লাগে। আসলে তখন সমস্যার মধ্যে প্রধান সমস্যা একটাই ছিল, লাইফস্টাইল ভিন্ন। তার লাইফস্টাইল একরকম ছিল, আমার লাইফস্টাইল অন্যরকম ছিল। দুজনের এই লাইফস্টাইলটা এত অমিল ছিল, সে কি বলবো জানেন না, অনেকটা অমিল। সেটা খ্যাপ খাওয়াতে অনেকটা সময় লেগে গেল। এরপর আস্তে আস্তে তাকে দেখে দেখে আমি সব টুকটুক করে শিখতে লাগলাম। এরপর আস্তে আস্তে ভুলটাও কমে গেল। আসলে বয়সটাও তো তখন কম ছিল, অতটা আসলে বুঝতাম না। আসলে ধৈর্য ধরলে অনেক ভালো ফল পাওয়া যায়। আসলে মানুষের এখন তো ধৈর্যটা খুবই কম, আর ধৈর্য ধরে না দেখিয়ে অনেক হাজার হাজার সংসার এখন ভেঙে যায়। হয়তোবা আমি ধৈর্য না ধরলে তখন হয়তোবা এই সংসারটা আমাকে দেখতে হতো না। আর এখন সরিষার তেলের মধ্যে একটু ঘি মিশিয়ে আলুটা একটু ভেজে নিচ্ছি। আর আলুটা ভাজতে ভাজতে ডিমটাও ভাজলাম। আলুটা একটু ভাজতে একটু বেশিই সময় লাগে। এই ডিমটা ভাজা হয়ে গেল, ব্যাস এখন এর মধ্যে আবার পেঁয়াজটাও দেবো। আপনারা আসলে একসাথে এরকম ভাজা দেখে ভাববেন যে মহিলাটা কি পাগল নাকি, এগুলো আবার কি। আসলে আমি এক ঢিলে 3 পাখি মারার চেষ্টা করছি। আমার তো আসলে সিলিন্ডার গ্যাস অনেক তো হিসাব করেই চলতে হয়। এরপর আমি বাসায় সব সময় হাদিসের বই পড়তাম। আর বই পড়তে আমার অনেক ভালো লাগতো জানেন। বিয়ের প্রায় 3.5 বছর পর তো মেয়ে হয়েছে, এজন্য আমি তো ততদিন একাই ছিলাম। ততদিন আমি অনেক অনেক বই পড়তাম। আর ওর বাবারও অনেক বই ছিল, সেগুলোই পড়তাম। আর আমার মধ্যে জানেন না কেমন যেন একটা আল্লাহ তাআলার ভয় সৃষ্টি হয়ে গেল। আর ছোটোবেলা থেকে জানেন না এত শাসন পেয়েছি, ভাইয়ের থেকে মায়ের থেকে খুব শাসন করতো। ভাইয়া তো আমার একদম ছাদেও যেতে দিত না, প্রচুর শাসন করতো। ঈদে কোথাও বেরোতে দিত না। ও সব সময় আমার উপর রাগ করেই থাকতো, কারণ আমার স্বভাবগুলো কেন জানি ওর পছন্দ না। ও সবসময় আমাকে ঘরবন্দি করা, মানে ছাদে না যাওয়া, এই ধরনের পছন্দ করতাম। কিন্তু আমি তো একদম, আমার আটকা থাকতে ভালো লাগতো না। কিন্তু কি আর করা, তাদের শাসন তো আমাদেরকে মানতেই হবে। আমার খুব ভালোভাবে মনে আছে, একবার ঈদে ঘুরতে যেতে চেয়েছিলাম বান্ধবীদের সাথে। তো সবাই রেডি, আমিও রেডি, এখন খালি জুতা পরে বাস বাইরে বেরোবো। অমনি জানে না কখন যে আমার জুতাটাকে সামলে রেখেছে, আমি তখন জানি না জুতা খুঁজতে খুঁজতে হয়রান। কিছুতেই সে জুতা খুঁজে পেলাম না, আর যেতেও পারলাম না। ভাবলাম যা জুতাটা কে নিল। এরপর আস্তে আস্তে জানলাম যে ভাইয়াই জুতাটা লুকিয়ে রেখেছিল। মাঝে মাঝে প্রায়ই আম্মুর কাছে ভাইয়ার নামে অনেক অনেক অভিযোগ তুলতাম, যে দেখো তোমার ছেলে আমাকে একদম বাইরে যেতে দেয় না, অথচ নিজে দেখো কত সুন্দর বাইরে বাইরে ঘুরছে। ব্যাস, বিরিয়ানিটা সব মশলা দিয়ে একটু ভেজে নিয়েছি, পানিও দিয়ে দিলাম, এখন একটু চিনিও দিয়ে দিলাম। চিনি না দিলে আবার আমার কাছে বিরিয়ানিটা খুব বেশি একটা ভালো লাগে না, একটু হালকা মিষ্টি মিষ্টি হলে খেতে ভীষণ ভালো হয়। এরপর আস্তে আস্তে যখন হাদিসের বই পড়লাম, অনেক কিছু তো জানতে পারলাম। তখন দেখলাম আস্তে আস্তে আমার ভিতরে একটা কবরের ভয় সৃষ্টি হয়ে গেল। ব্যাস, এখন কয়েকটা কাঁচামরিচ ফেলে দেবো। এই কাঁচামরিচগুলো সে রমজানের আগে থেকে এনেছি, এখনও খাচ্ছি। 1 কেজি মতন এনেছি, রমজানটা চলে গেল, এখনও কাঁচামরিচ শেষ হয়নি, আরও 10-12টা মতন আছে। ডিপ ফ্রিজের মধ্যে কাঁচামরিচ রেখে একটা ভালো দিক হয়েছে যে বারবার কাঁচামরিচ আনার কোনো ঝামেলা ছিল না। আর যদি কখনও কাঁচামরিচ খেতে ইচ্ছে করেছে, তখন গাছ থেকে পেড়ে এনেছি। গাছেও জানি না অনেক কাঁচামরিচ ছিল। আলু থেকে পেঁয়াজের বেরেস্তাগুলো আলাদা করছি, আর বেরেস্তার মধ্যে আমি এখন ঘি মেশাবো। যখন বেরেস্তার সাথে ঘি মেশানো হয়, জানি না বেরেস্তাগুলো যখন মুখে পড়ে দারুণ ঘিয়ের গন্ধ বের হয়। সময় যে কত বদলে গেছে, আগে কিন্তু মানুষ এত মাংস খেত না, খুবই কম মাংস খেত। আর আমাদের ছোটোবেলার কথাই বলছি, আমরাও তখন কমই মাংস খেতাম। আর যেদিন জানতাম যে আজকে মাংস রান্না হবে, সেদিন জানে না স্কুলটা যেন একদম কিছুতেই শেষ হতে চাইতো না, সোজা বাড়ি চলে আসতাম। সেই সব খাবারের স্বাদ এখনও যেন মুখে লেগে আছে, কিছুতেই জানে না, ভুলতে পারি না। আর এখন সামনে কত খাবার আসতে যাচ্ছে, আগের মতন স্বাদটা যেন কিছুই পাই না। এখন হয়ে গেছে বেরেস্তার সাথে ঘি মেশানো। এখন ভাতটার মধ্যে ডিমগুলো আবার সেট করি, আর নিচে একটা তাওয়া দিয়ে দিচ্ছি যাতে ভাতগুলো লেগে না যায়। আজকে আবার ওর বাবা বাসায় নেই, গাজীপুরে গিয়েছে মিটিংয়ে, বাড়ির মিটিং। তাই আবার ওর বাবার জন্য আবার হটপটে খাবারগুলো রেখে দেবো। আর ছেলে মেয়েদেরকে নিয়ে আমরা 4 জন খেতে বসবো।
বিরিয়ানিটা দমে দিয়ে ছেলে মেয়েদেরকে বলবো আবার গোসল করতে, নিজেও গোসল করে নেব, নামাজও পড়বো। আজকে যেহেতু শুক্রবার আর তাড়াতাড়ি আজকে গোসল করারও দরকার, কিন্তু আজকে তাড়াতাড়ি ছেলে মেয়েদেরকে আগে গোসল করাবো, তারপর আমি গোসল করব। আম্মু সবসময় বলে শুক্রবারের দিন 12টার আগে গোসল করলে নাকি উমরা হজের সোয়াব পাওয়া যায়। আর এই উমরা হজের সোয়াবটা এত সহজ সোয়াব, সেটাও যেন তাড়াতাড়ি নিতে পারি না, তাই ভাবছি তাড়াতাড়ি করছি, গোসলটা আগে সেরে নিতে হবে। দুপুরে খাবারে চিন্তা গেল, রাতে আবার কি রান্না করব সেটা আবার চিন্তা করতে হবে। আর ওর বাবা আজকে শুক্রবার দেখে রোজা রাখেনি, কালকে শনিবার থেকে আবার রোজা রাখবে। ব্যাস, আলু ডিম সব এক এক করে দিয়ে দিয়েছি মাঝখানে। এখন উপরে পোলাওটা দিয়ে দিলাম, আর এখন বাস সুন্দর করে বেরেস্তাগুলো মাঝখানে সাজিয়ে দিয়েছি, আর উপর থেকে বাকিটুক সাজিয়ে দিই। এরপর এটাকে সুন্দর করে ঢেকে দেবো। এভাবে যদি ঘরে মাংস না থাকে আর বিরিয়ানিটা করলে কিন্তু ভীষণ খেতে ভালো হয় জানেন, কিন্তু এত সুন্দর ঘ্রাণ আসছে, মনেই হচ্ছে না, আর কেউ ভাবতেই পারবে না যে এটা মাংস ছাড়া ডিম দিয়ে বিরিয়ানি। তবে জানে না, ঘ্রাণের চোটে যায় না, ছেলেমেয়েরা একবার একবার করে ভীষণভাবে উকি দিচ্ছে আর বলছে যে বিরিয়ানি কখন হবে। দেখুন প্রায় আমার দমে দেওয়া শেষ, এখন আস্তে আস্তে এগুলো সব বেড়ে রাখবো, সবাই এখন খাবো তো, এই জন্য গামলার মধ্যে আগে বাড়ি। আমার লাইফে যেমন অনেক লম্বা লম্বা হিস্টোরি আছে, যা শুনলে মানুষ অবাক হয়, আমি মনে করি এরকম সবার লাইফে এরকম হিস্টোরি আছে যা শুনলে মানুষ কিন্তু অনেক অবাক হয়। তো এরকম সবার জীবনে আসলে এরকমই পাশাপাশি জীবন, পাশাপাশি ভালো লাগা, পাশাপাশি একটু সুখ দুঃখ এরকমই থাকে সবার জীবনে। যেমন সকালবেলা সূর্য ওঠে, আবার দেখবেন বিকেলে সূর্যটা ডুবে যায়। তো সবার জীবনটা এরকমই আসলে। এখন সবাই মিলে খেতে বসে গেছি, আর প্লেটে সবার জন্য এক এক করে বেড়ে দিয়েছি, আর বাড়ার সময় ডিমটা দুভাগ করে দিয়েছি। এতে খেতেও সুবিধা হয়, দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগে। এখন সন্ধ্যা 7টার একটু বেশিই বাজে, আর এখন চলুন ডিপ ফ্রিজে যে কাঁঠালটা রেখেছিলাম ওটা আপনাদেরকে খুলে দেখাই ভেতরটা কেমন। আর ডিপের মধ্যে কাঁঠাল রাখলে খাওয়ার সময় কিন্তু আপনি একদমই বুঝবেন না যে এটা আসলে ডিপ ফ্রিজে এত দিন ছিল। আমার জীবনে আমি অনেকের কাছ থেকে অনেক কিছু শিখেছি, কিন্তু এই আইডিয়াটা সম্পূর্ণ আমার নিজের। আর এই আইডিয়াটা ওর বাবার জন্যই বের করেছি। ওর বাবা জানে না সিজন ছাড়া অন সিজনে যে কাঁঠালগুলো পাওয়া যায় বাজারে, হুটহাট করে কিনে নিয়ে আসি, আর সেগুলো খেতেও ভালো হয় না, না মিষ্টি হয়। এখন একটু হাতে একটু তেল মেখে নিই, কাঁঠালটা ধরতেই জানে না হাতে একদম আঠা লেগে গেল। এভাবে যদি ডিপ ফ্রিজে কাঁঠাল রাখা হয়, আমি বহুত খেয়াল করে দেখেছি, এর আগেরটা খেয়েছি তো তাতে বুঝলাম। এই যে কাঁঠালের যে চামড়াটা দেখছেন না, এই চামড়াটা যেন একটা বড় প্যাকেট হয়ে যায়। এতে পলিথিন কিংবা একটা বক্স এগুলো কোনো কিছুরই দরকার হয় না, জাস্ট আপনি শুধু একটু পলিথিনে মুড়িয়ে রাখলে বাস কাঁঠালটা একদম সুন্দর থাকে। আর দেখেই তো বুঝতেই পারছেন কি সুন্দর একদম, দেখুন ফ্রেশ ফ্রেশ কাঁঠালের কোষগুলো, এক ফোঁটা স্পট নেই, কোনো দাগ নেই, আর এত সুন্দর গন্ধ জানেন না। আর বাটিতে রাখলে আমি দেখেছি এত সুন্দর গন্ধটা থাকে না, একদম মনে আসে সেই সিজনের কাঁঠালটা আজ ভেঙে খাচ্ছি। আর কাঁঠাল ভেঙে খাওয়ার মধ্যে কিন্তু অন্যরকম একটা মজা আছে। প্রথম মনে করেছিলাম অনেকগুলো কোষ হবে, এখন দেখছি না, অল্প কয়েকটা কোষ। এর মধ্যে জানে না পাশে পাশে আন্টির আবার দাওয়াত দিয়েছি কাঁঠাল খাওয়ার জন্য, তো এখান থেকে আমরা কয়েকটা খাবো আর আন্টিকে বাটিতে করে দিয়ে আসবো। আমি কাঁঠাল তুলতে আয়সা একটা একটা করে কাঁঠাল চেয়ে যাচ্ছে। দাঁড়ান ওকে একটা আগে দিয়ে নিই। আর এই যে প্লেটেরগুলো এখন ওর বাবাকে দিয়ে আসবো।
দাঁড়ান, কাঁঠালগুলো না একবার আপনাদের কাছ থেকে দেখাই। দেখুন, একদম ফ্রেশ, মনে হচ্ছে না যে এটা একটা ফ্রোজেন কাঁঠাল। আর দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু ভীষণ মিষ্টি। আর মিষ্টি দেখেই আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম। আর এখন ভিডিওটা এখানে শেষ করে দেব। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওতে একটা লাইক দেবেন। আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এবার কাঁঠালের সিজন আসলে আপনারাও ঘরে এভাবে কাঁঠাল রেখে খেয়ে দেখতে পারেন। যদি খারাপ হয় তাহলে আমাকে ধরবেন, আমি আপনাদেরকে একটা ফ্রি কাঁঠাল দিয়ে দেবো। এখন বিদায় নেব। আর সবাই বেশি বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।